তো এবার আমরা শক্তির বিভিন্ন উৎস নিয়ে আলোচনা করি। তো শক্তির উৎসগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো অনবায়নযোগ্য শক্তি, আরেকটা হলো নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি হলো যে শক্তিগুলো একবার ব্যবহার করে শেষ হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আর নবায়নযোগ্য শক্তি হলো যে শক্তিগুলো ব্যবহার করলেও পৃথিবী থেকে ফুরিয়ে যাওয়ার ভয় নেই, পুনরায় আমরা সেই শক্তিগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে পড়ে নিই আমরা, পুরো পৃথিবীর যে মোট শক্তি আছে তার 1/5 হচ্ছে নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ মাত্র 20% শক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আর 80% শক্তি অর্থাৎ 5/4 এইগুলো হলো অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি ফুরিয়ে যাওয়ার ভয় আছে, অর্থাৎ আমরা যে 80% শক্তি ব্যয় করতেছি সেগুলোই ফুরিয়ে যাওয়ার ভয় আছে। তো সেই অনবায়নযোগ্য শক্তির সবচেয়ে বড় উৎস হলো জ্বালানি শক্তি, যার মধ্যে তেল, গ্যাস, কয়লা এই তিনটাকে জ্বালানি শক্তি বলা হয়। আরেকটা আছে নিউক্লিয়ার শক্তি। এই চারটে হলো অনবায়নযোগ্য। এখন নবায়নযোগ্য শক্তি, মোট শক্তির 20% যে নবায়নযোগ্য শক্তি, সেই শক্তিগুলোর মাঝ থেকে সবচেয়ে বেশি পরিমাণে আমরা যেটার মাধ্যমে শক্তি পাই সেটা হলো জলবিদ্যুৎ। তো জলবিদ্যুৎটা নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়। তারপর আসি আমরা বায়োমাস। বায়োমাসটা হলো বিভিন্ন গাছপালা যখন এগুলো কেটে আমরা খড়ি তৈরি করি, লাকড়ি, খড়কুটো, এগুলো থেকে যে শক্তিগুলো পাওয়া যায়, কাঠের খড়ি, তো এই শক্তিগুলো হলো বায়োমাস। জলবিদ্যুতের পর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বায়োমাস, এবং বায়োমাসের পর বেশি ব্যবহৃত হয় সৌরশক্তি। সৌরশক্তি আমরা খুব বেশি পরিচিত, এটা সোলার প্যানেল, আমাদের বাসা বাড়িতে অনেকের থাকে সোলার প্যানেল, সৌরশক্তি। সেই সৌরশক্তির পরে শক্তির আরেকটা উৎস হলো, নবায়নযোগ্য শক্তির আরেকটা উৎস হলো বায়ুশক্তি। বায়ুশক্তিটা খুব বেশি দেখা যায় না, উন্নত দেশে বায়ুশক্তিটা দেখা যায়। তো টারবাইন ঘুরিয়ে বায়ুশক্তি উৎপন্ন করা হয়। আরেকটা হলো জিওথার্মাল। জিওথার্মাল হলো আমাদের যে পৃথিবী, এর অভ্যন্তরে তাপের বিশাল উৎস। আমরা যদি খনন করে অনেক গভীরে চলে যাই তাহলে সেখানকার টেম্পারেচারে কিন্তু ভূপৃষ্ঠের টেম্পারেচারের মতো না, সেখানে অনেক বেশি তাপমাত্রা পাওয়া যায়। তো সেই তাপকে যদি আমরা কাজে রূপান্তর করতে পারি, শক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে সেই নবায়নযোগ্য শক্তিটার একটা বিশাল উৎস আমরা পেয়ে যাই। তো এখন আসি, মোটামুটি কয়টা পড়লে আমাদের শক্তির উৎস থেকে পড়া হয়ে যায়। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো ভর শক্তি। ভর বা ভর শক্তির মধ্যে যে সম্পর্ক, ভর শক্তির সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই একটা সূত্র চলে আসে, যে সূত্রটি দিয়েছে জগৎ বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। সেটা হলো E=mc²। তো এই সূত্রে আমরা কি দেখতে পাই, এই পাশে হলো শক্তি E, আর এই পাশে m হলো আমাদের ভর, আর c² হলো আলোর বেগ। যে কোনো ভর থেকেই বিশাল পরিমাণে শক্তি পাওয়া যায়, অর্থাৎ ভর আর শক্তি আলাদা কিছুই নয়। এইটা বিজ্ঞানী আইনস্টাইন এটা নিয়ে তিনি কাজ করতেন, E=mc² সূত্র নিয়ে। তো আমরা যদি 1 কেজি ভরের একটা বস্তু থেকে কত শক্তি পাওয়া সম্ভব সেটা বের করতে চাই, 1 কেজি গুণন c আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড², এটার উপর বর্গ করে দেই, তাহলে আসলে কত আসে, 9 × 10⁻16 এত জুল শক্তি পাওয়া যাবে শুধুমাত্র 1 কেজি ভরের বস্তু থেকে। 9 × 10⁻16 অর্থাৎ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন জুল শক্তি পাওয়া যাচ্ছে। তো সাধারণত নিউক্লিয়ার বম যেগুলো, সেইগুলো থেকে যে বিশাল পরিমাণে শক্তি পাওয়া যায় অল্প একটু সামান্য 1 কেজি 2 কেজি ভরের বস্তু থেকে, সেইগুলো কাজ করে আসলে এই সূত্র অনুযায়ী। তো এই সূত্র থেকে, এখান থেকে আমাদের আরেকটা বিষয় পড়তে হয়, বইয়ে টপিকটা নিয়ে আলোচনা করা আছে, সেটা হলো নিউক্লিয়ার চেইন রিয়াকশন। অর্থাৎ চেইন রিয়াকশনের উপর একটা বিক্রিয়া দেওয়া আছে ইউরেনিয়াম দিয়ে, সেটা নিয়ে আমরা একটু পড়ি। তো ইউরেনিয়ামের ভর, প্রোটন সংখ্যা হলো 92, ভর হলো 235। এই ইউরেনিয়ামকে যদি আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করি, যে নিউট্রনের কোনো ভর থাকে না, নিউট্রনের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা থাকে না, কিন্তু ভর থাকে 1। তো এটা দিয়ে যদি আঘাত করি, তাহলে ইউরেনিয়াম যেহেতু অনেক ভারী একটা মৌল, তেজস্ক্রিয় মৌল, অস্থায়ী মৌল, এটা নিউট্রন দ্বারা আঘাত করলে ভেঙে যায়। অস্থায়ী মৌলগুলো, তেজস্ক্রিয় মৌলগুলো তো স্থিতিশীল থাকতে চায় না, ভেঙে যায়। ভেঙে গিয়ে ক্রিপ্টন 36 নাম্বার মৌল, প্রোটন সংখ্যা 36, আর আরেকটা হলো ব্যারিয়াম 56।
তো এই দুটাতে পরিণত হয়। তো ক্রিপ্টনটা হলো 92 ভরের এবং ব্যারিয়ামটা হলো 141 ভরের। তো এখানে দেখা যায় 36 আর 56, প্রোটন 92 ঠিক আছে, কিন্তু পরে 92 আর 141 মিলে হয় 233। কিন্তু এই পাশে সমীকরণের বাম পাশে ভর আছে 235 হলো ইউরেনিয়ামের আর নিউট্রনের 236, তাহলে 3টা ভর ঘাটতি পড়ে যায়। এই ঘাটতিটা আসলে কিভাবে মিল হয়? তো ইউরেনিয়ামকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয় তখন ক্রিপ্টন ব্যারিয়ামের পাশাপাশি অতিরিক্ত আরও 3টা নিউট্রন তৈরি হয়। এই 3টা নিউট্রন যে তৈরি হয় সেটার চিত্রই বইয়ে সুন্দর করে বুঝে দেওয়া আছে। তাহলে একটা ইউরেনিয়ামকে, এটাকে আমরা ইউরেনিয়াম মনে করতেছি, একটা নিউট্রন দ্বারা যদি আঘাত করি তাহলে সেটা ভেঙে চুরে ব্যারিয়াম ক্রিপ্টন তৈরি হয়। পাশাপাশি 3 দিকে 3টা নিউট্রন তৈরি হয়। তো একটা নিউট্রন থেকে 3টা নিউট্রন তৈরি হলো, এই নিউট্রন তো আর বসে থাকবে না, এটার গতি যখন আবার কমে আসবে তখন এই নিউট্রনটা আবার ইউরেনিয়ামকে, মূল যে এই ইউরেনিয়ামকে আবার আঘাত করবে। আঘাত করলে এখান থেকে আবার 3টা নিউট্রন তৈরি হবে। তাহলে ঘটনা কি ঘটলো? এইভাবে যদি ইউরেনিয়ামকে আঘাত করে প্রত্যেকবার 3টা করে নিউট্রন তৈরি হচ্ছে। তাহলে এইভাবে নিউট্রন তৈরি হলে ওই নিউট্রনগুলো তো আবার বসে থাকবে না, ওইগুলো আবার ইউরেনিয়াম পেলে ইউরেনিয়ামকে আঘাত করে আবার বিক্রিয়া ঘটাবে। তাহলে এইখানে দেখা যায় একটা নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করে 3টা নিউট্রন তৈরি করে, ওই 3টার প্রত্যেকটা আবার 3টা করে নিউট্রন তৈরি করে। 2 ধাপে দেখা যায় 9টা নিউট্রন তৈরি হয়েছে। আরেক ধাপ সম্পন্ন হলে 3 নং 27টে নিউট্রন তৈরি হবে। তো এইভাবে অসংখ্য নিউট্রন তৈরি হবে এবং ইউরেনিয়ামকে সবসময় ভাঙতেই থাকবে। ফলে এটা একটা চেইন রিয়াকশন। শিকল বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা অনবরত চলতেই থাকবে। তো আমাদের বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ইউরেনিয়াম দিয়েই শক্তি উৎপন্নের কাজ এগোচ্ছে এবং উৎপন্ন হবেও আশা করা যায়। তো সেটার ক্ষেত্রে আমাদের এই শক্তিগুলোকে কাজে লাগানো হয়। তবে এখানে সামান্য একটা বোঝার বিষয় আছে, এখান থেকে যে শক্তি উৎপন্ন হলো সেই শক্তি দিয়েই তো সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করা হয় না। কি করা হয়? এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে জেনারেটর ঘুরিয়ে পানিকে উত্তপ্ত করা হয়, সেই পানির বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটা বইয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। এবং যেহেতু প্রচুর পানির দরকার, সেই কারণে তোমরা খেয়াল করলে দেখবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই নদীর ধারে অবস্থিত। কোন নদীর ধারে? পদ্মা নদীর ধারে। প্রচুর পানির দরকার এখানে, এই বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষেত্রে প্রচুর পানির দরকার। সেই জন্য অবশ্যই এটা নদীর তীর ছাড়া এখান থেকে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করা সম্ভব নয়। এই জন্য দেখবা যে এটা পদ্মা নদীর ধারে অবস্থিত। তো ঠিক আছে, আমরা এই 2টা টপিক আজকে শেষ করলাম।